সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি ওয়াশিংটন থেকে দস্তগীর জাহাঙ্গীর, আপনাকেও শুভেচ্ছা। বাড়ি ভাই, আপনাকে আবারও শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ আবারও আপনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই শোতে। দস্তগীর, আপনাকে আমন্ত্রণ জানানোর নিশ্চয় কারণ আছে এবং আপনি এমন একটা পয়েন্টে অবস্থান করছেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য। ওয়াশিংটনের ব্রিফিং এ যান স্টেট ডিপার্টমেন্টের, সেখানে ব্রিফিংটা বাংলাদেশ সম্পর্কিত হয়। যখন হয় তখন বাংলাদেশেও সেটা নিউজ হয়। আপনার সর্বশেষ তুলসীকে নিয়ে স্টেট ডিপার্টমেন্টে যে প্রশ্নটা করেছিলেন সেটাও নিয়ে বাংলাদেশে নিউজ হয়েছে। অনেকে হয়তো কোনো একটা কারণে আপনার নাম উল্লেখ করে নাই, কিন্তু নিউজটা অ্যাভয়েড করতে পারে না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিষয়টা। আমি অসংখ্য ধন্যবাদ। আমি এটা 5 অগস্টের পর থেকে দেখছি। প্রথম আলো, ইত্তেফাক সহ সবাই প্রায় নিউজ করেন, কিন্তু জনৈক বা কোনো এক সাংবাদিক নাম দিয়ে করেন এবং ম্যাক্সিমামই আমাদের মুখপাত্রের ছবি দেন, আমার ছবি দেন না। তাতে আমার কোনোই অসুবিধা নেই, কিন্তু বিবিসি কে আমাকে ছবি দিয়ে নাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে। তুলসীর বিষয়টা নিয়ে ওয়াশিংটনের সর্বশেষ কি অবস্থান আপনার মনে হয়? বাড়ি ভাই, অসংখ্য ধন্যবাদ। এটা এই মুহূর্তে আমাদের শুধু বাংলাদেশের জন্য নয়, আমি যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি সেটার জন্য নয়, আরেকটু যদি বড় করে বলি, যদি বলি যে ইন্দো প্যাসিফিক, তাও নয়, এটা বিশ্বের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা গত কয়েকদিন আগে ভারতের রাজধানী দিল্লিতে বা ভারত থেকে উনি যখন ইন্টারভিউ দেন তুলসী গাবার্ড, এবং তুলসী গাবার্ড আমরা সকলেই আমরা জানি উনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সেস। ওনার আন্ডারে প্রায় 18টি সংস্থা কাজ করেন, যেই সকল তথ্য তারা সংগ্রহ করেন এবং সেসবগুলো নিয়ে ওনারা অ্যানালাইসিস করেন। এই মুহূর্তে উনি বাংলাদেশ তথা বিশ্বের এই অঞ্চলে উগ্রবাদের যে উত্থান, সেটা নিয়ে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এবং সরকারের যিনি একদম প্রধান ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্পের কথা উল্লেখ করে বলেছেন যে ওনাদের বিরাট কনসার্ন রয়েছে। আমি কনসার্নটার অন্য কোনো ট্রান্সলেট করলাম না, কারণ অনেক সময় শব্দগুলো যেসবগুলো মিন করার জন্য টার্ম, যে আপনারা জানেন যে লিগাল টার্মে অনেক কিছুই ওই আদি ইয়েগুলোই ব্যবহার করতে হয়, ল্যাটিন গুলো ব্যবহার করতে হয়। এটা যদিও ল্যাটিন নয়, কিন্তু এটাকে আমি শুধু কনসার্ন হিসাবে রাখতে চাই এই জন্যে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন বলে যে আমাদের কনসার্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ডিপনেস, ভার বা যেভাবেই বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কনসার্ন কেন বিন লাদেন লুকিয়ে আছে পাকিস্তানে। তারা কিন্তু সেখানে পাকিস্তানের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত জায়গা থেকে তারা কিন্তু বিন লাদেনকে, যেটাকে বলবো, ক্লিন করেছেন। সেই একই অবস্থায় অনেক বছর আগে পানামার প্রেসিডেন্টকে নিয়ে আমেরিকার ছিল কনসার্ন। এই কনসার্নগুলো হয় ন্যাশনাল সিকিউরিটি এবং আমেরিকার নিরাপত্তা, আমেরিকার অর্থনৈতিক এবং রাজনৈতিক, ভূ রাজনৈতিক নিরাপত্তা নিয়ে এই কনসার্নগুলো আমেরিকার আর জন্মায়। আমেরিকার রাষ্ট্রের যারা ডিসিশন মেকার, তারা যখন এই শব্দগুলো বলেন, স্পেশালি যেই জায়গাটায় তুলসী গাবার্ড বসা, তিনি প্রতিদিন সকালবেলায় প্রথমেই প্রেসিডেন্টকে এই তথ্য প্রদান করেন। প্রতিদিন সকালবেলায় উনি প্রথম করেন। অতএব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্য। যেরকম বাংলাদেশের যারা এই মুহূর্তে বাংলাদেশকে তথা কথিত পরিচালনা করছেন, তাদের জন্য অবশ্যই এটা, এই সিগন্যালটা ওনারা যদি না ধরতে পারেন, তাহলে মনে হয় ওনারা বুঝতে পারছেন না যে এটার কতটুকু গুরুত্ব বা ভার। তা তুলসী গাবার্ডের কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার যেভাবে গভীর রাতেই যে নোট পাঠালেন, যে প্রতিবাদ করলেন যে বা যুক্তরাষ্ট্র সত্য কথা বলছে না,
এটা কোনো ডিপ্লোম্যাটিক ভাষা নয়, কারণ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যদি আমরা তুলনা করি, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক রাজনৈতিক লিডাররাই অনেক ব্যক্তি বা আমেরিকা মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক আমেরিকাতে বসেই বলে, কিন্তু এটা এত সহজ কথা নয়। যারা আমেরিকা যখন বলে যে আমাদের কনসার্ন, এবং তার উত্তরে আপনি মিথ্যা বলছেন, এটার কনসিকুয়েন্স এমন অনেক বড় হতে পারে। পানামার প্রেসিডেন্টের যে কনসিকুয়েন্স ছিল, আপনারা জানেন যে পানামার প্রেসিডেন্টকে ওনারা রাষ্ট্রে আমেরিকার কনসার্নের জন্য এখানে ধরে নিয়ে আসে, তার বিচার করা হয় এবং তাকে একটা দীর্ঘ সময় এখানে জেলে থাকতে হয়, প্রায় 40 বছর। তারপর তাকে প্যারিসে পাঠানো হয়, সেখানে উনি জেল খাটেন, তারপরে দেশে গিয়ে বোধহয় মৃত্যুবরণ করেন, সেই সংবাদটুকু যদি আমি জানি না, যদিও আমি মানে রিকনফার্ম করতে হবে, তবে এটাই সত্য। এই প্রতিক্রিয়ার পরে আমেরিকান বক্তব্যের পরে বাংলাদেশ থেকে প্রতিক্রিয়া যে দেখানো হলো, এই প্রতিক্রিয়ার পরে এমনও বলার চেষ্টা হয়েছে তুলসীর চেয়ে আমেরিকার কাছে ডক্টর ইউনূস অনেক বড়। কাজে তুলসীর বিষয়টাকে এত উদ্বেগ দেখানোর কারণ নেই। আপনার কি মনে হয়? আমি এটা মন্তব্য করতেও কেন জানি মনে হচ্ছে যে অনেক সময় আছে না যে কিছু কিছু জিনিসকে এড়িয়ে চলতে হয়, যে আপনাকে কোনো একটা বিষয়ে মন্তব্য করতে হলে সেই লেভেলে নামতে হয়। অর্বাচীন, অপরিণামদর্শী এবং যারা পৃথিবীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক, যেমন ডিপ্লোমেসি, পলিটিক্স এন্ড পলিসি সম্বন্ধে যারা আসলেই জানেন না এবং মনে করেন যে কথা বললে মুখ দিয়েছেন ক্ষুধা, অতএব কথা বলা যাবে, তাদের ভাষাই হতে পারে এটা। তবে একটা বিষয় এখানে বলতে চাই, যেহেতু আপনি কথাটা আনলেন, কোনো একটা সময় ছিল যখন মোহাম্মদ ইউনূস পৃথিবীতে বিভিন্নভাবে প্রোটোকল অনেক অনেক রাষ্ট্রের কাছেই উনি ছিলেন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওনাকে রাষ্ট্রের ক্ষমতা নিতে হবে কেন, সেই সংশয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক রাষ্ট্র, সুইজারল্যান্ড সহ, তাদের একটা সংশয় হলো যে উনি আসলে ক্ষমতায় নিবেন কেন, উনি তো রাষ্ট্রের ক্ষমতার চেয়ে উপরের মানুষ, যেটার উপর স্ট্যান্ড করে হয়তো বা কেউ এটা এই মুহূর্তে বলার চেষ্টা করছে, সেই জন্য আমি কথাটা উত্তরটা দিচ্ছি, না হলে অ্যাভয়েডই করতাম। আর আমেরিকার যে রাজনৈতিক শক্তি, সেই একটা পারিবারিক শক্তি যার সাথে ওনার সম্পর্ক, তারা যখন আমেরিকার ক্ষমতায় থাকে, অবশ্যই যুক্তরাষ্ট্রের একজন ক্ষমতাসীন বলছি, একটি রাজনৈতিক শক্তিশালী পরিবারের সাথে ওনার সম্পর্কের কারণে আমেরিকার সেই পার্টি যখন ক্ষমতায় থাকে, তখন ইউনূসের প্রোটোকল অবশ্যই আরেকটু বেটার পজিশনে থাকে। তার অর্থ এই নয় যে আমেরিকার কোনো একজন যার মতন তুলসী গাবার্ড যে পজিশনে আছেন, সেটা যদি ডেমোক্রেটদের সময় বলা হয় যে তার চেয়ে যোগ্য হলেন মোহাম্মদ ইউনূস, কথাটা সত্য নয়। এবং বাংলাদেশের মানুষের এটা জানা উচিত যে আমেরিকা ইজ আমেরিকা। আমেরিকার প্রত্যেকটি বিষয় হলো আমেরিকানদের মতন করে ভাবা, এবং দিস ইজ ডিফারেন্ট। আমাদের এই ডিফারেন্ট বোঝানোর জন্য অন্য কোনো সময় একটি অনেক লম্বা আলোচনার হোয়াট ইজ আমেরিকা। আমেরিকা ইজ ডিফারেন্ট এন্ড আমেরিকা কেয়ার করে না আপনি কে আমি কে। আপনি যখন আমেরিকান, তখন অবশ্যই আপনাকে কেয়ার করা হয়। ধন্যবাদ। হঠাৎ করে একটা বক্তব্য আবার সামনে এসেছে, ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্ল্যান তাদের নেই। এটা কি তুলসীর বক্তব্যের প্রতিক্রিয়া হতে পারে? বাড়ি ভাই, গত 5 তারিখে বাংলাদেশের যে মেটিকুলাসলি ডিজাইন পট পরিবর্তন, তারপর ইন্টেনশনালি একটা ভ্যাকুয়াম সৃষ্টি করা হলো, যেখানে কে সরকার চালায়, কে দেশে আছে, কিন্তু সরকারের বহু জায়গায় পরিবর্তন করছে। এখন ইউনূস সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়, 5 তারিখ থেকে 7 তারিখ তখন তো আমরা ছিলাম না, যেটা আমি সেদিনই বলেছি, 5, 6, 7 তারিখেই আমি অনলাইনে বলেছি যে এটা এই ভ্যাকুয়ামটা কেন তৈরি করা হলো, তাহলে তো একজন দায় দিবে আরেকজনের কাছে। এবং তখনই পুলিশ হত্যাগুলো করা হলো এবং অনেক কিছু করা হলো, 400 থানা পুড়িয়ে দেওয়া হলো। এখন যেই কথাটা উনি তখনও
আমার স্পষ্ট মনে আছে, মনে আছে না, রেকর্ডেড ভিডিও আছে, এবং সেটার জন্য বোধহয় অন্য কারো অসুবিধা হলো যে অলি, আমি কি নামটা কি ভুল বলছি কিনা, কর্নেল অলি চট্টগ্রামের যিনি ওনার আলাদা পার্টি আছেন, ওনার নামটা যদি আমাকে সহযোগিতা করেন। কর্নেল ওলি। হ্যাঁ, তিনি যখন দেখা করতে যান ডক্টর ইউনূসের সাথে, প্রধান বাংলাদেশের উপদেষ্টার সাথে, এবং তার প্রশ্নে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, সেদিনও উনি বলেছিলেন, এটা বোধহয় অগাস্টের কোন এক তারিখে, এবং সেই ভিডিওটা কোন এক কর্নার থেকে অন্য কেউ ভিডিও করে এটা সামাজিক মাধ্যমে দেন, এবং সেখানে উনি বলছিলেন যে না, আমরা কোনো রাজনৈতিক সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করার পক্ষে নই। কিছুদিন পর পর উনি যে কাজটা করেন সেটা হলো যে হ্যাঁ, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না। এই বিষয়টা আমি আপনার দিকে না গিয়ে তুলসী গাবার্ডের প্রশ্নের কারণে উনি উত্তর দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা নয়, আমাদের কাছে ইতিমধ্যে পরিষ্কার। এখন আর যদি বলা হয় মনে হয় কিংবা কিন্তু সুতরাং এবং এসবগুলো নয়, ইউনূস আন্তর্জাতিকভাবে ওনার এখনো যে বলয় বা সাপোর্ট রয়েছে সেসবগুলোর সাথে কাজ করছেন। নিজে যেহেতু ব্যবসায়িক ভাবে সফল ব্যক্তি, এবং এই মুহূর্তে গত 1 মাসে উনি যতগুলো ব্যবসা নিজের প্রতিষ্ঠানের নামে নিয়েছেন, সর্বশেষ ইয়া সহ একটি নতুন প্রাইভেট ইউনিভার্সিটি, গ্রামীণ ইউনিভার্সিটি, এবং নগদ বিকাশের বিকল্প আরেকটি বিষয়, আরো অনেক কিছু, যেমন জনশক্তি রপ্তানি সহ সমস্ত কিছু উনি বসে এই একটা প্রাইভেট বাংলাদেশ, ওনার একটা প্রাইভেট কোম্পানি হিসাবে কাজ করছেন। সেখানে উনি কিছুদিন পরই বলছেন আমি কলা খাই না, আমি কলা খাই না, আমি কলা খাই না। বিষয়টা এরকম, কারণ উনি নিজের পয়সায়, নিজের ইন্টেনশনে, নিজে কাউকে এই যে অর্বাচীন কিছু যারা আসলেই অপরিপক্ক, অর্বাচীন শব্দটা আমি বাদ করে দিলাম, অপরিপক্ক, না পড়াশোনায় পরিপক্ক, না জীবনে পরিপক্ক, না এক্সপেরিয়েন্স আছে কোথাও, তাদেরকে দিয়ে উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন। সেটারও নামটা গ্রামাটিক্যালি ঠিক না, জাতীয় নাগরিকরাই তো জাতীয় নাগরিক দল তৈরি করেছেন। এটার লক্ষ্যটা হলো যে আওয়ামী লীগকে কোনো ক্রমেই নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে, এবং বিএনপিকে কোণঠাসা করে, এখন গত 24 ঘন্টার রিপোর্টে জানা গেল যে আরো প্রাক্তন আর্মি অফিসারদেরকে দিয়ে আরো একটি দল তৈরি করা হলো। এই সমস্ত কিছুর হিসাব নিকাশ হলো মানে আওয়ামী লীগকে দেওয়া হবে না নির্বাচনে, সেটা এই জন্য মব, যে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বর্বর যে সিস্টেম, যে মব, সেটা আজকেও হচ্ছে, প্রতিদিন হচ্ছে, তার ওনার কোনো লজ্জা নেই। উনি এসে বারবার বলছেন না, বাংলাদেশে কোনো অপরাধ হচ্ছে না। সেই মব দিয়ে উনি জাতীয় পার্টির কালকে ইফতার ভণ্ডল করালেন, সেটার জন্য পুলিশ গিয়ে তাদের বিরুদ্ধে কিছু করলো না, উল্টা জাতীয় পার্টির প্রধানের বিরুদ্ধে উনি রাষ্ট্রীয় সংস্থা দুদককে দিয়ে উল্টা মামলা করাচ্ছেন, যে সেটা ওই ডেভিল হান্টের মতন হয়ে যাচ্ছে, মানে একই জিনিস। অতএব ওনার লক্ষ্যটা হলো এই যে আমি কলা খাই না, আওয়ামী লীগকে আমি নিষেধ করব না, এই মব টপ দিয়ে তৈরি চেষ্টা করবে যে আওয়ামী লীগ যাতে মাঠে দাঁড়াতে না পারে, আর বিএনপি যাতে মাঠে না দাঁড়াতে পারে। তার অর্থ কি, যে এখন কিন্তু অনেকে ডিসি হতে চাচ্ছে না, কারণ এই ডিসিদের উপর নির্ভর করে উনি এদেরকে পাশ করিয়ে আনার একটা পরিকল্পনা, যদি নির্বাচন করতে হয়। এবং উনি এই যে কিছু অপরিপক্ক, তাদের একজন তো বলেই দিল, আসিফ নজরুল, যে ও ভবিষ্যতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমি হাসছি, কিন্তু বাংলাদেশ এখন মনে হচ্ছে অসম্ভব কিছু না। এদেরকে বসে ওনার পরিকল্পনা, উনি প্রেসিডেন্ট থাকবেন আমৃত্যু, কারণ ওনার তো এটা প্রাইভেট কোম্পানি, বাংলাদেশের সব ব্যবসায়ী এখন ওনার গ্রামীণের আন্ডারে। অতএব এটা তুলসী গাবার্ডের জন্য হয়তোবা উনি এটার উত্তরে, কারণ এই মুহূর্তে তো তারা ভারতের আর বিরোধিতা করছে না, এখন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। অতএব তুলসী গাবার্ড যে কথা বললেন, তার পরিপ্রেক্ষিতে আবার উনি হয়তোবা শোনাতে চাচ্ছেন আমরা আওয়ামী লীগকে তো নিষেধ করবো না। উনি এটা বলছেন না যে আওয়ামী লীগকে নির্বাচনে করতে কোনো বাধা নেই, এটা বলছেন না, কিন্তু এটা মনে রাখতে হবে আপনাদের। আপনি জিনিস টাচ করলেন, মবের বিষয়টা। গত কয়েক মাসে আমরা একটা অভিজ্ঞতা দিচ্ছি, সরকার একটা কথা বলে, কিন্তু পাশাপাশি মব যারা তৈরি করে তাদের থেকে আর একটা বক্তব্য আসে, সরকার আসলে বাস্তবায়ন করে সেটাই।
তুলসী কথাবার্তার মাঝখানে গতকালকে আবার এই ছাত্রদের উদ্যোক্তাদের একজন অথবা নতুন দলটার অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন যে ইউনূস, ডক্টর ইউনূস এবং উত্তরপাড়া মিলে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে চেষ্টা করছেন সেটা তারা হতে দিবেন না। দিন শেষে আরেকটা মব আসছে মনে করেন এটা? আমি আমার আমার অ্যানালাইসিস ভুল হোক সেটাই আমি আশা করি। আমাদের বাংলাদেশ ভালো থাকুক সেটাই আমরা আশা করি। ডক্টর ইউনূসের প্রতি যারা পূর্ণ সমর্থন দিয়েছিলেন তাদের কিন্তু একজনই মানে আমি মনে করি 99%ই ওই নতুন দলের সাপোর্ট করছেন না। যারা পূর্ণ সমর্থন দিয়েছিলেন ডক্টর ইউনূসকে মৌলিক কারণটা হলো যে একটা দেশের বাঙালি বাংলাদেশের জন্য কিছু না করে থাকলেও উনি নোবেল বিজয়ী এবং উনি নিশ্চয়ই এমন কিছু করবেন না যে আওয়ামী লীগ যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন তাদের আওয়ামী লীগে যত অপরাধী তাদেরকে যদি ধরে বিচার করতেন এবং পলাতকদেরকে নিয়েও বিচার করতেন তাহলে আমি সহ সংশয়ে পড়ে যেতাম যে আমি বঙ্গবন্ধুর বাংলাদেশ 32 নম্বরে যদি উনি আঘাত না করতেন সরকারি পৃষ্ঠপোষকতায় তাহলে হাজার হাজার মানুষ ওনার যে কথাটা হলো বটম লাইন হলো উনি যে হিংস্র রাজনীতি করছে, রাজনীতি না হিংস্র ঈর্ষা চরিতার্থ করছেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, এটাতে কোনো ধরনের রাজনীতি নেই। সেটার ওনার যে শক্তি এই শক্তিটা হলো এই অপরিপক্কের দল, যা উনি নিজেই বলেছেন, বারবার বলেছেন যে আমার চাকরিদাতা। সো বাংলাদেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উনি উপদেষ্টা, ওনার নিয়োগদাতা জনগণ নয়, এই তথাকথিত মেধাবী ছাত্রদের কথা উনি মেনশন করেন। অতএব এই যে মবটা আবার আসছে বলে প্রশ্নটা আমি বুঝতে পারিনি। আসছে না, মব এক্সিস্ট করে। তাদের সিস্টেমটা হলো তারা সরকারে আছে, তারা আবার টিএসসিতে আছে, অথবা আরেকটা কোন জায়গায় জানি বলে অমুক জায়গায় আসতে ডাকে। এরা এই যে বাইরে যে তিনজন তার সাথে আবার একজন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসে যোগদান করেছেন। অতএব ভিতরে তারা বাহির থেকে একটা বলে, ভিতরে কাজটা করে, এবং এটা 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 ইতিমধ্যে প্রমাণিত। অতএব এই খেলাটা হলো যে আমরা বলছি যে আমরা রাজনীতি করতে দেব না, আওয়ামী লীগকে নিষেধ করব না, তোমরা এখন মব সৃষ্টি করো, তোমরা দাবি তোলো, তোমরা যেমন এটা হয়েছে ইয়ার জন্য, বিচারকদের জন্য, সব জায়গায় হয়েছে, সমস্ত জায়গায়, এটা আমি তো বলতে পারবো না লিস্ট, সমস্ত জায়গায় এই মব সৃষ্টি প্রতিদিনই হচ্ছে, এখনো হচ্ছে, কালকে হবে, আগামীকাল হবে। অতএব সেই পথে ওরা হাঁটতে চাচ্ছে। তবে একটি বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা তারা বুঝেও অস্বীকার করার চেষ্টা করছে, যে এই সরকার দীর্ঘমেয়াদী টিকে থাকার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। এটা সরকার নিজে কেন বুঝতে পারছে না সেটা আমি জানি না। যেহেতু আমরা জানি যে এটা তাদের ভাষাই ধরে নিলাম আগামী জুন মাসে নির্বাচন হবে, এটা হলো তাদের সর্বোচ্চ টাইম। তাহলে কেন আমি শত্রুতা করব? কেন আমি এটা করতে যাব, ওইটা করতে যাব? তা আমার তো প্রয়োজন বাংলাদেশকে ভালো রাখা। যদি বাংলাদেশ ভালো রাখে তাহলে আসিয়া এবং একটা হিন্দু মেয়ে, মানে একটা, আমি শুধু উদাহরণ দিচ্ছি যাদের কথা আমরা বললে সবাই বুঝতে পারবে, যে বাংলাদেশের শিশুদের রেপ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, শিশু রেপের পরে তার বাবা কেস করতে গেলে তাকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, কত হাজার হাজার। এখন আমরা যেটাই বলি সেটাই তারা বলে প্রপাগান্ডা। বাট এটা যে প্রপাগান্ডা না, সেটা তো আমেরিকান ইন্টেলিজেন্সের প্রধান বলেছেন যে না, বাংলাদেশে শুধু মাইনরিটিদের উপরই অত্যাচার হচ্ছে না, সেখানে ইসলামিক খেলাফতের ইয়া হচ্ছে। সেটা কি আওয়ামী লীগ গিয়ে শিখিয়ে দিচ্ছে? তো লীগ না, মানে তুলসী গাবার তো লীগের কেউ না। অতএব এই বিষয়টা মব সৃষ্টি করে আওয়ামী লীগকে ঠেকানোর পায় তারা করবে, কিন্তু যেহেতু বিএনপি সহ তারা এইটাকে ভাঙচুর করতে চায় এবং একটা আমি বলবো যে এই বিভিন্ন ছোট ছোট দলগুলোকে তারা পক্ষপাতমূলক নির্বাচনের মাধ্যমে একটা অ্যালায়েন্স তৈরি করে ইউনূস ক্ষমতায় থাকতে চান। আমৃত্যু শব্দটা আমি রিপিট করি, রেকর্ডে থাকুক, উনি ক্ষমতায় থাকতে চান আমৃত্যু, এবং এই ইয়াংদের কারো কাছে উনি দিবেন প্রধানমন্ত্রিত্ব, উনি থাকবেন বঙ্গভবনে। এটা হলো পরিকল্পনা। যেহেতু বাংলাদেশের জনগণ
খুবই সচেতন এবং বাংলাদেশের জনগণ ইতিমধ্যে জানেন যে ৭১ সনের ১৬ই ডিসেম্বর স্বাধীনতার বিজয়ের দিন থেকে গত ৫ অগাস্ট পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন যতদূর ঘটেছে সবই ঘটেছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ঘটেছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বে। আমি আরেকটা কথা বলতেই হবে এখানে, আমার কাজ বাংলাদেশের পক্ষে, কিন্তু এই বাংলাদেশের পক্ষের কাজ যদি আওয়ামী লীগের ঘরে ফসল তুলে আমার তো কিছু করার নেই। অন্যান্য রাজনৈতিক দলরা যদি ফসল তুলতে পারেন তুলেন। একটা কথা বলি যে বাংলাদেশ ৭১ নিয়ে যদি ৭১-এর উপর যখন আঘাত আসে তখন অন্য রাজনৈতিক দলরা যেহেতু কিছুই প্রতিবাদ করে না, একমাত্র আওয়ামী লীগ করে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তো আওয়ামী লীগ দাবি করতেই পারে। ৩২ নম্বর ভাঙার সময় যে অন্য কোনো দল যেহেতু কোনো প্রতিবাদ করে না, একমাত্র আওয়ামী লীগ করে, তাহলে তো আওয়ামী লীগ দাবি করতেই পারে যে এই স্বাধীনতা সংগ্রাম আমাদের একক কৃতিত্ব। কিন্তু অন্যান্য দলরা যদি স্টেক হোল্ডার হতো যে না ৭১ নিয়ে আমাদের কথা উঠবে না, আমাদের ২১শে ফেব্রুয়ারি ৫২-এর আন্দোলন, ভাষা আন্দোলন, এসবগুলো নিয়ে ৭ই মার্চের উপর কথা বলে, জয় বাংলা আমাদের স্বাধীনতার স্লোগান, সংগ্রামের স্লোগান, যুদ্ধের স্লোগান, বাঙালির স্লোগান, তাহলে এসবগুলো আওয়ামী লীগ ছাড়া তো অন্য কেউ এটার প্রতিবাদ করে না। অতএব আওয়ামী লীগকে আপনারাই, যারা আওয়ামী লীগ বিরোধী, তারাই তো তাদেরকে দিচ্ছেন এই সুযোগটা বলার জন্য যে হ্যাঁ, বাংলাদেশের পক্ষের একমাত্র দল এখনো পর্যন্ত আওয়ামী লীগ। অতএব এই কথাগুলো আমি ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক হিসেবে আমি আওয়ামী লীগের পক্ষের কথা বলছি না, আমি বাংলাদেশের কথা বলছি, এবং বাংলাদেশের এই কাজগুলো এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সেটা আওয়ামী লীগই ফসল তুলে বাংলাদেশের পক্ষে দাঁড়ায়। অতএব আওয়ামী লীগকে বাদ দিয়ে সর্বনিম্ন পরিসংখ্যানেও দেখা যায়, সর্বনিম্ন যদি আওয়ামী লীগের সাপোর্টার রেকর্ড করা হয় তাও ৪ কোটির উপরে। ৪ কোটি মানুষকে আপনি হত্যা করে বা বাদ দিয়ে নির্বাচন তাহলে ইনক্লুসিভ হবে কি করে? আর আওয়ামী লীগ যে সকল খারাপ কাজ করে গেছেন আপনারা বারবার বলছেন, সেই একই কাজগুলো আপনারা করছেন, করলে তো তাহলে আপনারা কি পরিবর্তন চাইলেন? আপনারা তো পরিবর্তন চাননি, আপনারা তো কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো দেননি, আপনারা তো বলেননি যে আপনাদের ছিল দাবি একটাই, কি দাবি? কোটা থাকবে না। এখন তো কোটাও নেই, এখন তো হলো রেফারেন্স, কি জানি বলেন, রিকমেন্ডেশন, যে চাকরি হচ্ছে এবং সেখানে লাখে লাখে টাকা পকেটে ভরে আপনারা ইতিমধ্যে একটা পরিসংখ্যান আসছে যে গত ১৫ বছরে কোটাতে কতগুলো মানুষ চাকরি পেয়েছে, আর গত ৭ মাসে তাদের রিকমেন্ডেশনে কত হাজার, ৮৬,০০০ মানুষের চাকরি হয়েছে। আমি অনেক লম্বা বলে ফেললাম বাড়ি ভাই, সরি, ধন্যবাদ। আমেরিকান কনসার্নটা, তুলসীর কনসার্নটা আমেরিকার পক্ষে যেটা ছিল, বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠার আশঙ্কা তারা করছেন তারা, এবং এই ইসলামী রাষ্ট্রটা শুধুমাত্র খেলাফতটা, এই খেলাফতটা যারা চায়, এটা শুধুমাত্র হিজবুত তাহরির বা কয়েকটা সংগঠন না, যারাই বাংলাদেশে ইসলামী দলগুলা যারা আছে তাদের লক্ষ্য তো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা না, জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সবার লক্ষ্য কিন্তু ওই খেলাফত প্রতিষ্ঠা করা। এদের বিরুদ্ধে তো বর্তমান সরকারের কোনো অভিযান নেই। তবে তুলসীকে বা আমেরিকাকে সন্তুষ্ট করবে কি দিয়ে তারা? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটাকে খুব খুব খেয়াল করে অ্যানালাইসিস করতে হবে। চলুন আমরা প্রথম যাই, এটা আপনার সাথে আপনার সহযোগিতাও চাই আমি এখানে। প্রথম চলে যাই, তুলসী সেদিন কি বললেন ২টা টেলিভিশনে, ২টার ইন্টারভিউ একই কথা বলেছেন যে বাংলাদেশে মাইনরিটি এবং মাইনরিটিদের অনেকগুলো বলেছেন, এমনকি ক্যাথলিক শব্দটা বলেছেন উনি, তারপরে বলেছেন রাজনৈতিক শব্দটা না বলে অন্যান্য যাদের উপর অত্যাচার করা হচ্ছে, সেটা আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের সরকার, আমাদের ট্রাম্পের নাম নিয়ে বলছেন যে আমরা খুব কনসার্ন এই বিষয়ে। ওনার সেকেন্ড প্যারাতে ছিল যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন চলছে, এটা নিয়ে আমাদের খুবই কনসার্ন আছে এই অঞ্চলে এবং বিশ্বে। এটা প্রতিহত করার জন্য আমরা একসাথে কাজ করব, আমেরিকা এটা প্রতিহত করবে। আমি যদি সহজভাবে বলি, আমি ট্রান্সলেট করিনি কিন্তু সহজভাবে কথাটা বললাম উনি যেটা বলে। আচ্ছা, এটা গেল ওনার ভাষ্য। এই ভাষ্য থেকে এখন আমি যদি যদিও এটা আমার অধিকার নয়, আমি যদি এখন আপনার সাথে তুলে ধরি এখানে কি
তুলসী গাবার্ড কোনোভাবেই বাংলাদেশ সরকারের সম্পৃক্ততার কথা মুখে বলেছেন? বলেননি। উনি একবারও বলেননি যে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো হচ্ছে। এটা একবারও উনি বলেননি। আপনি প্রয়োজন বোধে এটার সাথে আপনি যদি ভিডিওটার পাশে অ্যাড করে দিতে দেন যে কিভাবে উনি বলছেন, এবং সেখানে বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্ট সম্বন্ধে একটি শব্দ তুলসী গাবার্ড বলেননি। তাহলে কেন তুলসী গাবার্ডের কথার পর বাংলাদেশের যারা খেলাফত চায়, হিজবুত তাহেরি, জামাতে ইসলামী, আমি নাম জানি না, সত্যি সত্যি আমাকে ক্ষমা করবেন, এই নামগুলো আমি মুখস্থ রাখতেও চাই না, তারা কেউ প্রতিবাদ করার আগে সরকার কেন বলছে না এটা মিথ্যা কথা, বাংলাদেশের বিরুদ্ধে এটা মিথ্যা কথা? এটা তো উল্টা হওয়ার কথা। এই জন্য বলছি যে খুব সন্তর্পণে যেতে হবে। এটা তো অন্যভাবে হওয়ার কথা যে থ্যাংক ইউ সো মাচ, আমরা চেষ্টা করছিলাম বাংলাদেশের একটা পরিবর্তন, এখনো চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে এই বিষয়গুলো, যেমন আপনারা যেটা বলছেন খেলাফতের জন্য মিছিল হচ্ছে, এই যে আমরা এদেরকে গ্রেফতার করার চেষ্টা করছি, আপনারা গত 15 বছর ধরে গত সরকারগুলোর সাথে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সবচেয়ে বড় পার্টনার হিসাবে, যেভাবে এই অঞ্চলের উগ্রবাদ নির্মূলের চেষ্টা করেছেন এবং নির্মূল হয়েছিল, ঠিক সেইভাবে প্লিজ আমেরিকা হেল্প মি। তাহলে তো অন্য হয়ে যেত বিষয়টা, যে আমি চেষ্টা করছি এটা দমনের, আপনি যেটা বলছেন হ্যাঁ এটা হচ্ছে, কিন্তু তারা বলছেন না। অতএব কি ইমাম সাহেব হলেন এই খেলাফতের যে একজন লাগবে তো নেতা, আমি জানি না, আমি বলছি ইমাম, আমি ডোন্ট নো খেলাফতের যে প্রধান তাকে কি বলা হয়, এই ইমাম সাহেব হলেন ডক্টর ইউনূস। অর্থাৎ ডক্টর ইউনূস ওনার খলিফাকে ডেকে বলেন, বলে দাও ওরা মিথ্যা কথা বলে, ওরা মিথ্যক, আমেরিকা মিথ্যক। অথচ ওনার গলাতে কিন্তু আমেরিকার সর্বোচ্চ সিভিল যে অ্যাওয়ার্ড সেটা ঝুলে আছেন, এবং ওনার আরেকটা অ্যাওয়ার্ড আছে আমেরিকার থেকে, কংগ্রেস থেকে, গোল্ড মেডেল। তাহলে আমেরিকা মিথ্যা কথা বলছেন, উনি এটা বলতে পারেন না? লোক মুখে শুনি উনি নাকি আমেরিকার নাগরিক। যদি উনি আমেরিকার নাগরিক হয়ে থাকেন, আর আমেরিকার নাগরিক হলে উনি সরাসরি আমেরিকা মিথ্যা কথা বলছে এই কথাটা উনি একদমই বলতে পারেন না, এবং উনাকে কখনোই তুলসী গাবার্ড বলেননি উনি মিথ্যা কথা বলেছে। সরি, বাংলাদেশ সরকারের সাথে যুক্ত। অতএব বাংলাদেশ সরকার যে এদেরকে পৃষ্ঠপোষকতা করছে এর চেয়ে বড় ভাবে প্রমাণ আর তো দিতে পারবো না বাড়ি ভাই, এবং এটা প্রমাণিত যে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামী এই খিলাফত আন্দোলনটা চলছে। তারা প্রতি শুক্রবার সহ প্রতিদিনই, আপনার সবচেয়ে দুর্ভাগ্যজনক ভাবে ডক্টর ইউনূসের এই নেতৃত্বের সময়ে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকেও পর্যন্ত এইটাতে দাওয়াত দেওয়া হচ্ছে এবং তাদের মাথায় তাদের মগজ ধুলাই করা হচ্ছে। সো এটা ছিল রিয়েল কনসার্ন তুলসী গাবার্ডের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে। এই কথাটা আবার বলতে হবে, তুলসী গাবার্ড, হু ইজ তুলসী গাবার্ড? তুলসী গাবার্ড ইন্টেলিজেন্সের প্রধান, কিন্তু ইন্টেলিজেন্সের প্রধান ব্যক্তিটা আমেরিকার প্রেসিডেন্টের কাছে দায়ী, এবং এটা মোনার কথাটা হলো স্টেট ডিপার্টমেন্টের নয়, এটার কোনো ধরনের কোনো মন্ত্রণালয়ের কথা নয়। মন্ত্রণালয়ের হলেও তো ডেঞ্জারাস, সেখানে প্রেসিডেন্টের নিজের কথা তুলসী গাবার্ড যে কথাগুলো বলেন। থ্যাংক ইউ সো মাচ। ইসলামিস্টদের বিরুদ্ধে, ইসলামিস্ট জঙ্গিদের বিরুদ্ধে আমেরিকা কিরকম নিষ্ঠুর হতে পারে এটা আমরা বিন লাদেনের ঘটনায় আমরা দেখেছি। এই গভর্নমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট এই বিষয়টাকে অবজ্ঞা করছে, একরকম মানে বলার চেষ্টা করছে বাংলাদেশে এগুলো নেই, মানে আমেরিকানরা মিথ্যা বলছে। আমেরিকানরা তার কথাটা সত্য প্রমাণ করতে কি ধরনের অভিযান চালাবে? বাড়ি ভাই, আমি কিন্তু এই আলোচনার প্রথমেই বলেছিলাম এটার উত্তরটা, কিন্তু আমি আবার অবশ্যই আমি এটা আবার বলছি। উদাহরণগুলো হলো, আমি নির্মম শব্দটা ব্যবহার না করে আমি বলবো এক্সিকিউশন, এক্সিকিউট করা, এবং তারা যে বিষয়টা সিরিয়াস নেই সেটা প্রমাণ করা। প্রথম উদাহরণটা আমি দিলাম কিন্তু পানামার প্রেসিডেন্টের উদাহরণ। পানামার প্রেসিডেন্টের সাথে ওনারা কোনো ক্রমেই কোনো কিছুই, যে অন্য দেশের প্রেসিডেন্ট আমরা কিভাবে যে কিচ্ছু, যেহেতু আমেরিকার সংশয়, আমেরিকার জিরো টলারেন্স, আমেরিকার স্পেশাল ফোর্স গিয়ে তাকে নিয়ে আসছে। চলে আসুন আমাদের ইয়ার কাছে, সাদ্দাম হুসেনের কাছে।
সাদ্দাম হোসেন যখনই আমেরিকার সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং তাদের জিওপলিটিক্যাল কনসার্ন, তার জন্য আমেরিকা একদিনও কারো পারমিশনের অপেক্ষা করেনি এবং সে চলে গেছে সেখানে। আপনি দেখেন সিরিয়া, লিবিয়া, এমনকি মিশর। আর আমাদের উপমহাদেশের পাকিস্তানের দেখেন, যে বেনজির ভুট্টো বলছি, এই যে ক্রিকেট তারকা প্রধানমন্ত্রী ছিলেন, উনি কেন সেদিন, আমরা জানি না এটা প্ল্যান ছিল, যেদিন রাশিয়া ইয়াকে আক্রমণ করলো, ইউক্রেনকে আক্রমণ করলেন, সেদিন ইমরান খান গেলেন মস্কো ভ্রমণে বা মস্কো ভিজিটে। সেই কারণে তাকে কিন্তু একদমই সরিয়ে দেওয়া হলো। এসবগুলো এসবগুলো প্রমাণিত। এটার পেছনে যদি বলেন যে এসবগুলো স্পেকুলেশন, নো, এসবগুলো প্রমাণিত। অতএব বাংলাদেশের জন্য আমেরিকার কোনো কংগ্রেসম্যান বলেনি, বাংলাদেশের বিষয়টা আমেরিকান কোনো পলিটিশিয়ান বলেনি, বাংলাদেশের বিষয়টা বলেছে একজন আমেরিকান ভেটেরান, যিনি দীর্ঘ সময় আমেরিকান সশস্ত্র বাহিনীতে একজন সিনিয়র অফিসার হিসেবে কাজ করেছেন এবং উনি অনেক দিন ইয়াতে ছিলেন, এখানে সংসদে ছিলেন। তারপর এখন উনি প্রফেশনাল হিসাবে, ইন্টেলিজেন্সের প্রফেশনাল হিসাবে একটি ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসাবে নিয়োগকৃত দ্বারা, প্রেসিডেন্ট দ্বারা, এবং উনি সরাসরি প্রেসিডেন্টের কাছে প্রতিদিন সকালে 18টির উপরে বা 18টি সংস্থা যে তথ্যগুলো আসে সেসবগুলো দেয়। অতএব আমি কি ধরনের হতে পারে ইতিমধ্যে উদাহরণগুলো দিলাম, এবং বাংলাদেশ সরকারের এখন যিনি চালাচ্ছেন তার সাথে আমেরিকান বিভিন্ন পর্যায়ের মানুষের ওনার সুসম্পর্ক রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এর মাঝেই যখন তুলসী গাবার্ড দিল্লিতে, তখন আমেরিকান কংগ্রেসম্যান বাংলাদেশ ভ্রমণে গিয়েছেন এবং ওনার সাথে দেখা করেছেন। তার আগে জানেন দুইজন এক্স ডিপ্লোম্যাট যারা ওয়াশিংটন ডিসিতে বসে, আমি জানি না কেন তারা আমেরিকা থেকে বাংলাদেশের বিষয়ে আজকে আমার গতকালকের প্রশ্ন নিয়েও তারা রিটুইট করেছেন, যে প্রশ্নটা এবং অনেক কিছু, সেটা না হয় নাই, পরে বলবো। এখন এই বিষয়টা সিরিয়াসনেসটার চেয়ে সাদা কালো, আমেরিকার বিষয়টাই হলো সাদা কালো। আমরা এই বিষয়টা চাই। ইউক্রেনের প্রেসিডেন্টকে আমরা লাইভে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনেছি, আমরা চাই যুদ্ধ আগে বন্ধ হোক, বুলেট আগে বন্ধ হোক। একদম সরাসরি লাইভে আমরা শুনেছি, আমি সেখানে উপস্থিত ছিলাম, ফিজিক্যালি হোয়াইট হাউসে ছিলাম। তাহলে অর্থটা কি? একজন প্রেসিডেন্ট আর একজন প্রেসিডেন্টকে বলছেন, উনি বলছেন যে আমাদের সিকিউরিটিটা কি, আমরা যে গুলিটা বন্ধ করবো, যুদ্ধটা বন্ধ করবো, আমরা সিকিউরিটিটা কি? উনি বলছেন ওইটা নট ইভেন 2% ম্যাটার, ওইটা হলো 1-2 ম্যাটার বলতে চাচ্ছেন আর কি। আগে গুলি বন্ধ করতে হবে আপনাকে, গুলি বন্ধ করলে উনি রাজি হয়নি। উনি হোয়াইট হাউস থেকে লাঞ্চের ব্যবস্থা ছিল, সেটাও বলতে চাচ্ছি না কিভাবে উনি চলে গেলেন। তারপর ইউক্রেনে গিয়ে তাদের নিশ্চয়ই সেই তাদের ন্যাশনাল সিকিউরিটি যারা ওনার সহযোগী আর্মি অফিসার, তাদের সাথে কথা বলে উনি এখন আমেরিকার প্রেসিডেন্টের প্রত্যেকটি কথা শুধু কথাই মানছেন না, যেইভাবে বলেন সেভাবেই কাজ হচ্ছে, এভরিথিং সেভাবে হচ্ছে। অতএব এই উদাহরণগুলো কি ডক্টর ইউনূস জানেন না? অবশ্যই জানেন। এবং এই কনসিকুয়েন্সটা বাংলাদেশের মানুষের উপর আসুক, সেটা আমি কোনো ক্রমেই চাই না, আমাদের চাওয়া উচিত নয়। কারণ এন্ড অফ দ্য ডে আমরা দেশপ্রেমী, এবং আমাদের দেশের প্রতি যে কোনো অন্যায় তখন আমরা রুখে দাঁড়াবোই, যেমন এখন দাঁড়িয়ে আছি। ধন্যবাদ। ধন্যবাদ দোস্ত। যাকে আমরা একটা অন্য প্রসঙ্গে যাব, তার আগে একটু আমি শেয়ার করি সবার সাথে। এরশাদ আমলে এবং খালেদা জিয়ার আমলে আমেরিকার সাথে দুটো ঘটনা বাংলাদেশে। এরশাদ আমলে যখন এরশাদ বিরোধী মুভমেন্ট প্রথম শুরু হয়, তখন ডক্টর কামাল হোসেনকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল। তখন প্রধান সামরিক আইন প্রশাসকের অফিসে হেনরি কিসিঞ্জার একটা ফোন এসেছিল। হেনরি যে ফোনটা ছিল, আমরা শুনলাম ডক্টর কামাল সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে, ওনার শারীরিক অবস্থায় কি। শুধু এই ইয়েটা ছিল, এই ফোনটার কারণে সাথে সাথে ডক্টর কামাল হোসেনকে ছেড়ে দেওয়া হয়। খালেদা জিয়ার আমলে একটা ঘটনা ঘটেছিল, এটা মার্কিন আমেরিকান একটা মেয়ে মাদক সহ
বাংলাদেশে বিমানবন্দরে ধরা পড়েছে, বড় একটা চোরাচালান, কারাগারে নেওয়া হয়েছিল। আমেরিকানরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আলাপ করে, সারা পৃথিবীতে মাদক নিয়ে তারা বড় বড় কথাবার্তা বলে, কিন্তু তার নিজের দেশের একটা মেয়েকে মুক্ত করার জন্য ডক্টর কামালের মাধ্যমে, ডক্টর কামাল আইনজীবী হয়ে হাইকোর্টে ওই মেয়েটার পক্ষে দাঁড়ান। হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয় মুক্তির, এবং সেদিনই এই মেয়েটাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। এই মামলাটার কথা কেউ একটু প্রশ্ন করে নেয়। বাংলাদেশের মতো ছোট দেশগুলো ভিকটিম হয়, তেমন ভিকটিম যাতে না হয় সেটি আমরা চাইব। ডক্টর জাহাঙ্গীর, আপনি যেহেতু এটা কূটনৈতিক সংবাদদাতা হিসেবে দীর্ঘদিনের কাজ করছেন, বাংলাদেশের একটা নতুন ঘটনা ঘটেছে। বাংলাদেশের একজন রাষ্ট্রদূত মরক্কোতে ছিলেন, তিনি হারুনুর রশিদ, তিনি সম্প্রতি পক্ষ ত্যাগ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ধরনের পক্ষ ত্যাগের ঘটনাগুলো আছে, কিন্তু মুক্তিযুদ্ধের পরে কোন রাষ্ট্রদূতের এইভাবে পক্ষ ত্যাগের ঘটনা শোনা যায়নি। এর প্রতিক্রিয়া কি দেখেন আপনি? ধন্যবাদ বারি ভাই। এই বিষয়টা আপনি তুলে আনলেন আজকের আমাদের এই আলাপে বা এই আড্ডায়। এটা যেভাবে আপনি তুলে ধরলেন সেখানেই কিন্তু এর গুরুত্ব বহন করে। বাংলাদেশের যখন স্বাধীনতা ঘোষণা করা হয় 26শে মার্চে, তারপর বাংলাদেশের সপক্ষে যে সকল কূটনৈতিক ব্যক্তিবর্গ পশ্চিম পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যোগদান করেন, সেটা ছিল স্বাধীনতাকামী একটি জাতির প্রতি, জাতির অংশ হিসাবে তাদের সেই সম্মান এবং আত্ম উপলব্ধি এবং সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার একটি বিষয়। কিন্তু আজকে ঘটনাটা আপনি যেভাবে প্রশ্নটা তুললেন সেখানেই নিগুড়ভাবে সবাই যারা শুনবেন বা শুনছেন তাদের জন্য বলছি যে বিষয়টা লক্ষ্য করে দেখুন, বাংলাদেশ তো এখন বহিঃশত্রুর আক্রমণে নয়। বাংলাদেশের আমরা মোহাম্মদ ইউনূসও বাংলাদেশী, আমিও বাংলাদেশী, এবং যিনি পক্ষ ত্যাগ করেছেন হারুনুর রশিদ সাহেব তিনিও বাংলাদেশী। তাহলে যেহেতু বহিঃশত্রুর আক্রমণের সাথে এখানে স্বাধীনতার কোনো প্রশ্ন নেই, তাহলে পক্ষ ত্যাগ বিষয়টা কিরকম না? বিষয়টার একটি কারণ আপনি হয়তোবা যেভাবে উত্থাপন করেছেন, আমি আমার কারণটা বলি। মূলত বাংলাদেশ এখন বেদখল। ৭১-এর পর বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটি দলই বাংলাদেশকে শাসন করে। কিছু একটা সময় বিএনপির সাথে জামায়াতে ইসলামীও তাদের ইয়াতে ছিল। কোন সময়ই কোন পার্টি, যত বড়ই আন্দোলন হয়েছে, সরকার বিরোধী আন্দোলন, বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলনগুলো খুব জমে ওঠে, এটাতে অনেক অ্যাট্রোসিটি হয়, অনেক ক্ষয় হয়, রক্তক্ষরণ হয়, তারপরেও এটা বাংলাদেশের মানুষ করে। কিন্তু আন্দোলনের ফসল, আন্দোলন যখন তুঙ্গে ওঠে, সরকারের যখন পতন ঘটে, এই 2024-এর 5ই অগাস্টের পর যেভাবে ঘটলো যে ৭১-কে মুছে দিতে হবে, এবং এটা মোহাম্মদ ইউনূসের মুখ থেকে শক্তিশালী ভাবে বলা, এবং এটা ওনার ওই ওনার চাকরিদাতা ছাত্র নামধারীরা বারবার বলে যাচ্ছে, এটা কিন্তু কখনোই ঘটেনি, কখনো ঘটেনি। এরশাদের সময় ঘটেনি, জিয়াউর রহমানকে হত্যা করার পর এটা ঘটেনি, এরশাদ যেদিন ক্ষমতাচ্যুত হলেন সেটা ঘটেনি। আন্দোলনের ফলে খালেদা জিয়া নির্বাচন নতুন করে দিয়ে পদত্যাগ করলেন, তখনও ঘটেনি। শেখ হাসিনার যখন ক্ষমতাচ্যুত হলেন তখনও ঘটেনি। কিন্তু এই 2005-এ আসলো কেন? তাহলে বিষয়টাই হলো বাংলাদেশের এটা ছিল না শুধুই মাত্র ক্ষমতার পালা বদল। এই আন্দোলনটা ক্ষমতার পালা বদলের আন্দোলনটা ছিল না। এই আন্দোলনটা ছিল ৭১-এর পরাজয় না। এই আন্দোলনটার সাথে যারা যুক্ত তারা প্রথম দিন থেকেই বলে যাচ্ছে আমাদের স্বাধীনতা এসেছিল 1947 সালে। তারপরে তারা আর মধ্যে কিছুই বলে না, এখন এসে 2024 বলার চেষ্টা করেছে কিছুদিন। অতএব এই বিষয়টা এখানে কেন বললাম, যারা আমরা ফিল করি, আমি সহ,
আমি সহ এটা বলতে হবে। আমাকেও যদি বলা হতো, আমাকেও যদি ধরে নেন যে পক্ষত্যাগ, আমি তো কোনো মানে আমি যেহেতু রাষ্ট্রের কোনো পদমর্যাদায় বা রাষ্ট্রের জন্য আমি চাকরি করি না, অতএব আমি তো পক্ষত্যাগ করতে পারি না। কিন্তু অবশ্যই আমি পক্ষত্যাগ করেছি যে ডক্টর ইউনূসের যে সরকার বাংলাদেশ চালায় তার পক্ষে আমি থাকতে পারি না। অতএব এটা আমি বললে এটার কোনো মূল্য নেই। কিন্তু একজন রাষ্ট্রদূত, একজন ডিপ্লোম্যাট, একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট, ক্যারিয়ার ডিপ্লোম্যাট, উনি যখন পক্ষত্যাগ করলেন তার অর্থ হলো যে বাংলাদেশকে পুনর্বার ৭১-এর বাংলাদেশ, যেই চেতনার উপর দাঁড়িয়ে বাংলাদেশের মুক্তি সংগ্রাম হলো, স্বাধীনতা সংগ্রাম হলো, সেই চেতনার বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার সংগ্রামে উনি নিজকে একজন ডিপ্লোম্যাট হিসাবে সমর্পণ করলেন এবং উনার পদাঙ্ক অনুসরণ করে আরো বহু বহু ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি, অনেকের সাথে যোগাযোগ করেছি, বহু বহু এই রাষ্ট্রদূত এবং বিভিন্ন রাষ্ট্রদূতের কথা বলছি না, ডিপ্লোমেটের কথা বলছি। রাষ্ট্রদূত শব্দটা আমি উইথড্র করলাম এখান থেকে। অনেক ডিপ্লোমেটরা রয়েছে যারা ত্যাগের পক্ষে এবং এই সরকারের বিপক্ষে গিয়ে, এমনকি ওয়াশিংটন ডিসি, লন্ডন, প্যারিস, যেখানেই আন্তর্জাতিক ক্ষমতার বলয় কাজ করে সেখানে তারা কাজ করার জন্য একত্রীভূত হচ্ছেন। আমি আশা করি যে দেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে না দিয়ে ডক্টর ইউনূস যেহেতু আসছেনই ওনার চাকরিদাতাদের জন্য অল্প সময়ের জন্য যেভাবেই হোক, এখন ওনার মূল কাজটাই হবে যত দ্রুততম সময়ে, কাজটা হওয়া উচিত হবে মানে দ্রুত সময়ে উনি যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন দিয়ে ওনার চলে যাওয়া উচিত। এবং কোথায় চলে যাবেন ওনার যাওয়ার কিন্তু এই মুহূর্তে জায়গা নেই। বাংলাদেশের ৩ দিক ভারত, আমি ভারত ওনাকে নিবে কিনা আমি জানি না, এবং এই মুহূর্তে আমি আমেরিকাও নিবে কিনা এটা খুবই সন্দেহযুক্ত। তবে এই যে পক্ষত্যাগ শুরু হলো, এটা শুধু শুরু নয়, এটার ভেতরে আরো অনেক অনেক বড় বড় বিষয় ঘটে যাচ্ছে। আরো অনেকেই এই পক্ষত্যাগ করেছেন বা করছেন, এবং সেটা শুধু ডিপ্লোম্যাটদের মাঝে নয়, এটা প্রায় প্রত্যেক সেক্টরেই। এটাই ছিল আমার আসলে এই বিষয়ে বিশ্লেষণ। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর। আজ আমরা রাখবো এখানে। আপনার সময়টা দিয়েছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আমরা আবার বসবো খুব তাড়াতাড়ি। ভাই অসংখ্য ধন্যবাদ। আমি আনন্দিত এবং সম্মানিত যে আপনি আমাকে আপনার এই শোতে দ্বিতীয়বারের মতন আমন্ত্রণ করলেন। আসলে আমি তেমন কিছু জানি না, যে কিন্তু একটি কথা আছে, প্রফেশনাল ডিফরমেশন। যেহেতু আমি এই জায়গাটায় সবসময় থাকি, এখানে ডিপ্লোমেসি, পলিটিক্স অ্যান্ড পলিসির বিষয়গুলো নিয়ে আমি দেখাশোনা করি। ভবিষ্যতেও যদি কখনো আবার সুযোগ হয়, আবারও আপনার সাথে আমি আসবো। ধন্যবাদ।